এইচএসসি 25 আসসালামু আলাইকুম। সকলকে পড়ালেখার আজকে অ্যাকাউন্টিং ম্যারাথন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আজকে অনেকের হচ্ছে আইসিটি পরীক্ষা হয়তো বা কিছু বোর্ডে প্রশ্ন কঠিন হয়েছে, অনেকের ভালো হয়েছে, অনেকের বা খারাপ হয়েছে। বেশিরভাগ স্টুডেন্টের হয়তো বা আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে, সেজন্য অনেকে হচ্ছে মন খারাপ করে আছে। আমাদের হচ্ছে মন খারাপ করলে হবে না। কোন জায়গা থেকে দিয়েছেন? আচ্ছা, তো হচ্ছে আমাদের হচ্ছে অনেকে মন খারাপ করে আছেন আইসিটি পরীক্ষার জন্য। সো মন খারাপ করলে হবে না। আমাদের সামনে হচ্ছে যে অ্যাকাউন্টিং পরীক্ষা আছে, অনেকের হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের পরীক্ষা আছে। সো প্রত্যেকে হচ্ছে আমরা আমাদের মন খারাপ হচ্ছে না করি, প্রত্যেকে হচ্ছে আমরা আমাদের পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারি। আমরা প্রত্যেকে যারা যারা এখানে আছি কাইন্ডলি আমাকে জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং সব কিছু ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা। আমি একটু আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দিই। যারা যারা ক্লাসটি দেখতে পাচ্ছেন আমাকে কাইন্ডলি জানাবেন আমাকে হচ্ছে ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা আমাদের ক্লাসের দুটি চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং হচ্ছে অষ্টম অধ্যায় নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করব। সো প্রত্যেকে একটু জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আজকের ক্লাসে আমরা ক্লাসগুলো আসলে বেসিক্যালি কীভাবে পড়াবো একটু করে আমি এক্সপ্লেন করি। প্রথমে হচ্ছে আমরা প্রথম অধ্যায়ের যে বেসিক যে জিনিসগুলো যেগুলো হচ্ছে না জানলে নয় সেই বিষয়গুলোতে ফোকাস করব। এরপর হচ্ছে আমরা কিছু সিকিউ দেখব, যদি সময় থাকে আমরা এমসিকিউ দেখব। এরপরে হচ্ছে আমরা অষ্টম অধ্যায়, যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখান থেকে দুইটা প্রশ্ন আমাদের পরীক্ষায় মাস্ট আসবে। সো ওখানের কিছু বেসিক আমরা ডিসকাস করব, দেন হচ্ছে আমরা সিকিউ প্র্যাকটিস করব। সো যারা যারা আছেন কাইন্ডলি জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সাউন্ড প্রবলেম, কাশ্মীর বলতে সাউন্ড প্রবলেম। ওকে, আপনারা সকলে দ্রুত আমাদের ক্লাসটা হচ্ছে একটু শেয়ার করে দেন এবং ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করেন, তাহলে হচ্ছে আমরা অনেকজন মিলে ক্লাসগুলো করতে পারবো এবং হচ্ছে আমরা অনেক কিছু জিনিস একসাথে শিখবো। তো কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি তো কিছু দেখতেছি না, কমেন্ট দেখতেছি। হ্যাঁ, সাউন্ড প্রবলেম বলতেছে যে। আচ্ছা আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা প্রথম অধ্যায়ের কিছু বেসিক গুরুত্বপূর্ণ জাবেদা
যেগুলোতে আমরা প্রায় সময় হচ্ছে মোটামুটি ঝামেলায় পড়ি, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা প্রথমে ডিসকাস করবো ইনশাআল্লাহ। ওকে স্যার, দেখেন আমরা হচ্ছে প্রথমে আমাদেরকে জানতে হবে প্রথম অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্নগুলো আসে, একটু খেয়াল করেন, আমরা একটু দেখাই সবাইকে। সেটা হচ্ছে প্রথম অধ্যায়ে অধ্যায় 1-এ স্যার দেখেন ক নাম্বার, এরপর হচ্ছে কি খ নাম্বার, এরপর হচ্ছে কি গ নাম্বার। ক নাম্বারে যে প্রশ্নগুলো আছে একটু খেয়াল করেন, সেগুলো হচ্ছে আমাদেরকে নিট ক্রয় বা বিক্রয় বের করতে বলতে পারে। এরপর হচ্ছে আমাদেরকে প্রারম্ভিক মূলধন বের করতে বলতে পারে, প্রারম্ভিক মূলধন বের করতে বলতে পারে। এরপর গ নাম্বার, গ নাম্বার হচ্ছে যে আমাদেরকে বলতে পারে বাট্টার পরিমাণ, বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলতে হয়। তাইলে প্রথম অধ্যায়ের ক নাম্বারে কি কি আসতে পারে দেখেন তো, নিট ক্রয় বা বিক্রয়, তারপর হচ্ছে কি প্রারম্ভিক মূলধন, এরপরে কি আসে বলুন তো, বাট্টার পরিমাণ। এই তিনটা প্রশ্ন প্রায় সময় আসতে দেখা যায়। এরপর খ নাম্বারে আমাদেরকে বের করতে বলে হচ্ছে জাবেদা করতে বলে, অথবা 2 নাম্বারে হচ্ছে হিসাবের শ্রেণী বের করতে বলে, হিসাবের শ্রেণী বের করতে বলতে পারে। এরপর গরুর গতে বের করতে বলতে পারে হচ্ছে হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ। আচ্ছা, তাহলে স্যার খেয়াল করুন তো, আমাদের প্রথমে এখানে আমাদের কি জানতে হবে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জাবেদা, জাবেদা। তাহলে আমরা প্রথমে এমন কিছু জাবেদা দেখব যে জাবেদাগুলোতে আমরা প্রায় সময় ঝামেলায় পড়ে যাই, যেগুলো আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ক নাম্বারে আরো একটা জিনিস করতে বলে, সেটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা, প্রারম্ভিক জাবেদা। তার মানে হচ্ছে স্যার দেখেন আমাদের প্রথম অধ্যায়ের কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা বুঝে গেলাম। ক নাম্বারে কি কি আসতে পারে, নিট ক্রয় বা নিট বিক্রয়, প্রারম্ভিক মূলধন, এরপর কি বাট্টার পরিমাণ, এরপরে হচ্ছে কি প্রারম্ভিক জাবেদা, এরপরে খ নাম্বার হচ্ছে জাবেদা বা হচ্ছে হিসাবের শ্রেণী, আর গ নাম্বার হচ্ছে কি হিসাব সমীকরণ। আমি একটু আসতেছি, একটু ওয়েট করুন সবাই, আমি একটু আসতেছি।
অফলাইন পেজে এটাতে আচ্ছা আচ্ছা তো হচ্ছে দেখেন স্যার আমি হচ্ছে স্যার একটু সবাই খেয়াল করেন তাহলে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে জাবেদা আমরা হচ্ছে এখন এমন কিছু জাবেদা দেখব যেগুলো আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ক নাম্বারে স্যার কি আসবে দেখেন তো নিট ক্রয় নিট বিক্রয় এরপরে হচ্ছে কি প্রারম্ভিক মূল্য এরপর হচ্ছে বাট্টার পরিমাণ এরপর খ নাম্বার এগুলো তাহলে এখন আমরা যে জাবেদাগুলো দেখতে পাচ্ছি সেগুলোতে আমরা প্রায় সময় আটকায় যাই ওই জাবেদা একটু ফোকাস করবো আর মনে রাখবেন জাবেদা ছাড়া প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় করা একদম কোয়াইট ইম্পসিবল আপনারা কাইন্ডলি হচ্ছে যারা এখানে আছেন আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন তাহলে হচ্ছে আমরা অনেকজন মিলে হচ্ছে কি ক্লাসটা করতে পারবো কেমন আচ্ছা দেখেন সেটা হচ্ছে প্রথমে আচ্ছা দেখেন আমরা ক নাম্বারে যে প্রশ্নটা দেখছিলাম সেটা হচ্ছে কি প্রারম্ভিক জাবেদা এই প্রারম্ভিক জাবেদার মধ্যে স্যার আমরা একটু ভুল করি ওই ভুলটা একটু আপনাদেরকে আমি দেখাই দিই এখানে কি দেখতে পাচ্ছি দেখেন সোনালী ট্রেডার্স নগদ 1,50,000 টাকা আসবাবপত্র 30,000 টাকা এবং 70,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে ভালো করে বুঝেন কি বলছে এখানে সোনালী ট্রেডার্সের নগদ 1,50,000 টাকা এরপর হচ্ছে কি আসবাবপত্র 30,000 টাকা 70,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে এটা আমরা স্যার জাবেদাটা কি একটু খেয়াল করেন সবাই জাবেদা হবে কি নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট এবং 70,000 টাকা ঋণ তাহলে এখানে কি হবে স্যার নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট এখন দেখেন স্যার এখানে যে জিনিসটা একটু জানতে হবে সেটা হচ্ছে নগদ হচ্ছে 1,50,000 কিন্তু এখানে নগদে লিখলাম কত 2,20,000 তাহলে 1,50,000 কেন 2,20,000 টাকা লেখা হলো তার কারণ হচ্ছে স্যার ভালো করে বুঝেন সেটা হচ্ছে আমার এই যে 70,000 টাকা এটা হচ্ছে ঋণ তো ঋণ যখন আমাদের আসছে তখন সেটা কি হয় আচ্ছা ঋণ যখন আমরা ঋণ নিয়ে ব্যবসা শুরু করি তখন আমার আগের যে নগদ টাকা ছিল তার সাথে ঋণটা কি করা হবে অ্যাড করা হবে তাহলে আমার আগে থেকে ছিল 1,50,000 তার সাথে ঋণের 70,000 টাকা কি হবে অ্যাড হবে তাহলে মাথায় রাখতে হবে প্রারম্ভিক জাবেদার ক্ষেত্রে এই বিষয়টা যে যদি ঋণ নেওয়া হয় ঋণের টাকাটা একবার তো ক্রেডিটে বসবে আবার নগদের সাথে কি হবে অ্যাড হবে সবাই কি বুঝতে পারছেন আবার স্যার যদি দেখেন আরেকটা সিচুয়েশন আমরা দেখি সেটা হচ্ছে যদি আমাদেরকে বলা হয় হচ্ছে এখানে সেম আগেরটার মধ্যে দেখেন পণ্যদ্রব্য অনেক সময় আমরা হচ্ছে প্রারম্ভিক জাবেদায় পণ্যদ্রব্য দেখলে আমরা কনফিউজড হয়ে যাই পণ্যদ্রব্যটা আসলে কি হবে একটু দেখেন তো পণ্যদ্রব্য দেখেন ভালো করে বুঝেন নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে যদি পণ্যদ্রব্য বলে পণ্যদ্রব্য এই যে পণ্যদ্রব্য যদি বলে তাহলে কি আনতে হবে ক্রয় হিসাব আনতে হবে একটু আমরা একটু কমেন্ট একটু দেখি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হুমায়রা আছে নুসরাত ইমা আছে এরপর হচ্ছে আমাদের সাথে অনেকজন জয়েন হয়েছে এরপর আফরিনা বিনতে এরপর প্রিশঙ্কর আছে তারপর হচ্ছে নুসরাত ইমা আছে অনেকে মাশাআল্লাহ জয়েন হয়েছে ধন্যবাদ সবাইকে তারপর হচ্ছে নুসরাত জাহান আছে শাহানা আফরোজ সরস্বতী আচ্ছা ওকে তাহলে আমরা একটু মাথায় রাখবো যে এখানে যদি সকলকে ধন্যবাদ যারা ক্লাস করছেন মনোযোগ দিয়ে ক্লাসটা করেন ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ সো হচ্ছে আজকে আমরা প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় খুব ভালো করে যেখানে যেখানে আপনাদের প্রবলেম হতে পারে সবগুলো জায়গায় ডিসকাস করি দেখেন আমি স্বাভাবিক জাবেদা করাচ্ছি না যে জাবেদাগুলো তো আপনারা আটকাবেন ওই বিষয়গুলো পড়াবো যেখানে পরীক্ষার আগে আসলেই আপনাদেরকে পড়া দরকার ওই জিনিসটাই ইনশাল্লাহ পড়াবো ভালো করে দেখেন তাহলে স্যার এই যে পণ্যদ্রব্য যদি পরীক্ষায় থাকে তাহলে প্রারম্ভিক জাবেদার ক্ষেত্রে কনফিউজড হওয়া যাবে না পণ্যদ্রব্য থাকলে কি হবে সেটাও ওয়ান কাইন্ড অফ আমাদের জন্য সম্পদ তাহলে পণ্যদ্রব্যটা ক্রয় হিসাবে আসবে ডেবিট পাশে বুঝে গেছে আচ্ছা এরপরে খেয়াল করেন কি বলছে এখানের মধ্যে এই যে আনোয়ার ট্রেডিং নগদ 1,50,000 আসবাবপত্র 50,000 টাকা তারপর হচ্ছে ব্যাংক হিসাব ভালো করে বুঝেন স্যার ব্যাংক হিসাব 50,000 টাকার ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে এটা জাবেদা কি হবে দেখেন এখানে লিখলাম এটা জাবেদা কি হবে চট্টগ্রাম বোর্ডের আইসিটি কোন দিক কোপ দিতে গিয়ে নিজ কোপ খেয়ে চলে আসছি ভাইয়েরা জয়ন্ত দেব সমস্যা নেই ভাই আল্লাহ ভরসা ইনশাল্লাহ পরে এক্সামগুলো ভালো হবে একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ পরেগুলো অবশ্যই ভালো হবে আচ্ছা এখন খেয়াল করেন স্যার এখানে কি হবে নগদ কি হবে 1,50,000
আসবাবপত্র কত 50,000 টাকা, ব্যাংক ঋণ কত 50,000 টাকা, এবং ব্যাংক ব্যাংক 50,000 টাকা এবং ব্যাংক ঋণ কত হাজার টাকা 50,000 টাকা। আচ্ছা এখন আমরা এটা কিভাবে করব? নগদ 1,50,000 লিখলাম, এরপর হচ্ছে কি ব্যাংক হিসাব 1,00,000 টাকা সেটাও লিখলাম, এরপরে দেখেন আসবাবপত্র 50 সেটাও লিখলাম, এখন দেখেন ঋণ 50 সেটাও লিখলাম। এখন দেখেন স্যার এখানে একটা ঝামেলা, আমার ব্যাংক ছিল ব্যাংকে টাকা ছিল 50,000 টাকা, বাট আমি ব্যাংকে লিখলাম কত দেখেন তো, ব্যাংকে আমি লিখছি 1,00,000 টাকা। কোয়েশ্চেন হচ্ছে কেন, আমাকে একটু কেউ বলতে পারবেন এখানে কেন আমি 1,00,000 টাকা লিখলাম? কোয়েশ্চেনে দেওয়া আছে আমার কয় লাখ টাকা বলুন তো, 50,000 টাকা, বাট আমি ব্যাংকে লিখলাম কত হাজার টাকা, 1,00,000 টাকা। কেন একটু আমাকে বলুন তো দেখি, কে কে বলতে পারে, কে কে বলতে পারে? বলতে পারবেন কেন আমি এখানে 50,000 টাকা 1,00,000 টাকা লিখলাম? একটু দ্রুত বলুন তো সবাই, দ্রুত বলুন তো। ভেরি গুড, তাহলে আমরা বুঝতে পারছি স্যার। দেখেন নগদে কারো থেকে লোন নিলে সেটা নগদের সাথে যোগ, একটু সবাই লিখে রাখেন তো। দেখেন নগদ নগদ ঋণ নিলে কার সাথে যোগ হবে বলুন তো, নগদের সাথে যোগ হবে, বুঝা গেছে? আর যদি ব্যাংক ঋণ নেয়, ভালো করে বুঝেন, ব্যাংক ঋণ নিলে ব্যাংকের সাথে যোগ। তাহলে একটু সবাই মনে রাখবেন তো, কি নগদে ঋণ নিলে নগদের সাথে যোগ, আর ব্যাংক ঋণ নিলে ব্যাংকের সাথে যোগ। নগদে ঋণ নিলে নগদের সাথে যোগ, আর ব্যাংক ঋণ নিলে ব্যাংকের সাথে যোগ। সবাই কি বুঝতে পারছেন স্যার? তাহলে এখানে কি হবে দেখেন তো, এই যে দেখেন, তাহলে এখানে ব্যাংক ছিল আগে থেকে 50, তারপর ব্যাংক লোন হচ্ছে কত 50, এই যে 50,000 টাকা তোমরা যোগ করলে 1,00,000 টাকা। বুঝে গেছে সবাই? বলুন তো বুঝছেন কিনা? আচ্ছা এরপরে আমরা তো মূলধন বের করতে পারি, রাইট? কেমনে বের করব? আমরা সবগুলো যোগ করবো, এই যে ডেবিট সবগুলো যোগ করলাম, সবগুলো যোগ করে 1,50,000 50 2 লক্ষ 3 লক্ষ, 3 লক্ষ থেকে 50,000 টাকা মাইনাস করলে কত লাখ টাকা হয়? 2,50,000। ক্লিয়ার? বুঝে গেছে ভাইয়া? বুঝতে পারছেন সবাই? বুঝে গেছে? তাহলে স্যার মনে রাখবেন হচ্ছে কি আমাদের মধ্যে, তাহলে এখান থেকে আমরা তিনটা জিনিস নতুন শিখলাম। হয়তো বা পরীক্ষা বলতে আপনারা পারেন, বাট আমি আবার করে বললাম যাতে করে পরীক্ষা কনফিউজ না হয়। সাধারণত এটাকে প্রারম্ভিক জাবেদা বলা হয়। নগদে ঋণ নিলে কারো থেকে সেটা নগদের সাথে একবার যোগ হবে, আবার ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংকের সাথে একবার যোগ হবে। কেমন? আচ্ছা এরপরে যদি পণ্য দ্রব্য থাকে, পণ্য দ্রব্যটা আমরা কি নামে লিখবো? ক্রয় হিসাব নামে লিখবো। সবাই কি বুঝছেন কিনা একটু বলুন তো স্যার? বুঝে গেছে? বুঝে গেছে নাকি একটু বলুন তো? বুঝে গেছে? ওকে, ভেরি গুড। নগদ প্লাস নগদ, ব্যাংক প্লাস ঋণ, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা ওকে গেল। এরপর স্যার দেখেন, এবার একটু খেয়াল করেন, এগুলো কি চলে আসলো? আচ্ছা সবগুলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার এবার খেয়াল করেন, আমরা উত্তোলন নিয়ে আমাদের একটু ঝামেলা হয়, ভালো করে সবাই বুঝেন, এটা একটু বুঝে দিচ্ছি আমি ভালো করে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন স্যার। উত্তোলন নিয়ে যত প্রকার ঝামেলা হয় সবগুলো এখন ক্লিয়ার হবে। স্যার দেখেন উত্তোলন দুই ধরনের হয়, একটা হচ্ছে কি স্যার দেখেন তো, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি দেখাচ্ছি। উত্তোলন নিয়ে আমাদের জাবেদায় অনেক ধরনের সমস্যা হয়। একটা হচ্ছে ব্যবসায়িক উত্তোলন, একটা হচ্ছে ব্যক্তিগত উত্তোলন। ভালো করে বুঝেন স্যার, কি একটা হচ্ছে ব্যবসায়িক উত্তোলন, একটা হচ্ছে নগদ উত্তোলন। বুঝে গেছে? ব্যক্তিগত উত্তোলন স্যার দেখেন
ব্যবসায়িক যে উত্তোলনটা এটাকে আমরা উত্তোলন হিসেবে কাউন্ট করব না। এখন ব্যবসায়িক উত্তোলনটা কোন জায়গা থেকে হয় মনে রাখবেন, ব্যবসায়িক উত্তোলন শুধুমাত্র ব্যাংক থেকে হয়, ব্যাংক থেকে হয়। তাহলে যদি বলে ব্যাংক থেকে উত্তোলন, তাহলে কি হবে? ব্যাংক হিসাব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক থেকে ব্যবসায়িক কারণ উত্তোলন করলে সেটাকে উত্তোলন হিসেবে আমরা কাউন্ট করব না। তাহলে আলটিমেটলি আমাদের উত্তোলন হচ্ছে কয় ধরনের? উত্তোলন হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। সেটা হচ্ছে ব্যক্তিগত, এই ব্যক্তিগত দুই ধরনের, একটা হচ্ছে পণ্য উত্তোলন, একটা হচ্ছে কি নগদ উত্তোলন। বুঝে গেছে? তাহলে স্যার দেখেন তো আমাদের উত্তোলন, ব্যক্তিগত উত্তোলনটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে পণ্য উত্তোলন আর একটা হচ্ছে কি নগদ উত্তোলন। তাহলে বলুন তো স্যার আমাদের হচ্ছে উত্তোলন বলতে সাধারণত ব্যক্তিগত উত্তোলনকে বোঝাচ্ছি। এটা দুই ধরনের, একটা হচ্ছে পণ্য উত্তোলন, এটা হচ্ছে কি নগদ উত্তোলন। এখন দেখেন স্যার যে উত্তোলনই বলুক না কেন উত্তোলন হিসাব সবসময় ডেবিট হবে। ভালো করে বুঝেন, স্যারের সাথে বলেন। যে উত্তোলনই বলুক, পণ্য উত্তোলন বলুক নগদ উত্তোলন বলুক, উত্তোলন সবসময় ডেবিট হয়। তাহলে কী হবে স্যার বলুন তো? পণ্য উত্তোলন হোক বা নগদ উত্তোলন হোক, উত্তোলন সবসময় কী হবে বলুন তো? উত্তোলন সবসময় ডেবিট হবে। বুঝে গেছে? পণ্য বললে ক্রয় হিসাব হবে, আর নগদ বললে তাহলে কী হবে? উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট আর নগদ উত্তোলন, আর ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংক হিসাব ক্রেডিট। বুঝে গেছে স্যার? সবাই ভালো করে বুঝছেন? তাহলে আমরা এখান থেকে একটু সামারাইজ করি। হ্যাঁ মূল, আচ্ছা কে একটু কমেন্টে একটু পড়ি কি বলছে। উত্তোলন সবসময় ডেবিট, ভেরি গুড। পণ্য উত্তোলন ডেবিট, পণ্য উত্তোলন নগদ উত্তোলন, ভেরি গুড। হ্যাঁ মূলধনও, আচ্ছা স্যার ওকে বুঝতে পারছি, ওকে। তাহলে স্যার বলুন তো উত্তোলন সবসময় কয় ধরনের হয়? উত্তোলন সবসময় দুই ধরনের হয়, একটা হচ্ছে পণ্য, একটা হচ্ছে নগদ। আর উত্তোলন সেটা পণ্য হোক বা নগদ হোক সবসময় দুই ধরনের হয়। একটা হচ্ছে কি বলুন তো? একটা হচ্ছে পণ্য উত্তোলন, একটা হচ্ছে নগদ উত্তোলন। উত্তোলন সবসময় ডেবিট। পণ্য উত্তোলন বললে ক্রেডিটে বসবে হচ্ছে কি ক্রয় হিসাব, আর নগদ উত্তোলন বললে ক্রেডিটে বসবে কি নগদ বা ব্যাংক। আমরা এখন ব্যবসা থেকে ডিরেক্ট সরাসরি নগদ টাকা উত্তোলন করতে পারি, আবার ব্যাংক থেকে সরাসরি নগদ উত্তোলন করতে পারি। সবাই বুঝে গেছে স্যার? বুঝতে পারছেন সবাই? আচ্ছা শেষ। এবার এখানে একটু যাই স্যার, দেখেন তো এখানে কি বলছে? ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তাহলে যাবে কি হবে একটু বলুন তো? 4 নম্বরে দেখেন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, যাবে কি হবে? দ্রুত, আমাদের অনেক কিছু পড়তে হবে স্যার, একটু আমরা তাড়াতাড়ি আগে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, আমরা প্রথম অধ্যায়ের এই বেসিক জিনিসগুলো পড়ে ফেলতে পারলে আমাদের হচ্ছে ম্যাথ করা একদম সহজ স্যার, একদম সহজ। দেখেন তাহলে ব্যক্তিগত ব্যাংক হতে উত্তোলন, যাবে কি হবে? একদম সহজ ছেলে কি হবে বলুন তো? উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হতে উত্তোলন, তাহলে আমার ব্যাংক কমে যাবে, তাহলে কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বুঝতে পারছেন সবাই? পারা যাবে? পারবো আমরা? বলুন তো পারবো কিনা? আচ্ছা এরপরে যাচ্ছে, এরপরে কি বলছে দেখেন তো? এই দেখেন ব্যাংক হতে উত্তোলন 5 নাম্বারটা বলুন তো স্যার। দেখেন এটা ছিল ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, আর একটা কি বলছে? ব্যাংক হতে উত্তোলন। এটা আমরা কিভাবে করবো স্যার? দেখেন এখানে কোনো প্রকার ব্যক্তিগত বা কিছু বলা নাই, তাহলে এটা কিভাবে করবো? একটু দ্রুত বলুন তো এটা কি হবে? 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বারটা কি হবে? যুক্তিবিদ্যা ক্লাস কেটে গেছে, তাহলে কেটে গেছে তো? হ্যাঁ এই যে কেটে গেছে, 8টা দিচ্ছে তো কেটে গেলাম। আচ্ছা কই এখানে আসতেছে না যে? কেটে গেছে আবার, আমার কেটে দিলে আমারটা স্টার্ট করে নিন। দেখেন হ্যাঁ আচ্ছা ওকে। দেখেন তাহলে ভাই দেখেন তো, শুধু যদি বলে দেখেন
ব্যাংক হতে উত্তোলন বললে হচ্ছে কি হবে, যদি বলে ব্যক্তিগত বিনিয়োগ উত্তোলন তাহলে কি হবে বলুন তো, উত্তোলন হিসাবে ডেবিট, ব্যাংক হিসাবে ক্রেডিট। আর শুধু ব্যাংক হতে উত্তোলন তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ব্যক্তিগত কারণ, এই যে ব্যবসায়িক কারণে, ব্যবসায়িক কারণে। আচ্ছা বলুন তো, দেখেন ব্যাংক হতে উত্তোলন বললে সেটা ব্যবসায়িক কারণে, আর ব্যবসায়িক উত্তোলন কী হবে স্যার বলুন তো, তাহলে আমার নগদান হিসাব ডেবিট কী হবে, নগদান, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে স্যার আমরা বুঝতে হবে, দেখেন ব্যক্তিগত কারণে উত্তোলন যদি না হয়, এই যে শুধুমাত্র কি বলছে ব্যাংক হতে উত্তোলন, শুধুমাত্র ব্যাংক হতে উত্তোলন, শুধুমাত্র ব্যাংক হতে উত্তোলন হচ্ছে আমার জন্য কি বলুন তো, আমার জন্য হচ্ছে এই যে নর্মাল একটা জিনিস, সেটা হচ্ছে কি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাইলে ব্যক্তিগত উত্তোলনের জন্য সবসময় উত্তোলন কথাটা কি থাকতে হবে, উল্লেখ থাকতে হবে। শুধু উত্তোলন বললে বুঝতে হবে এটা ব্যবসায়িক উত্তোলন, ব্যবসায়িক উত্তোলন যাবে কি নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। বুঝে গেছে বলুন তো, বুঝছেন কিনা, বুঝছেন সবাই? এই যে দেখেন এখানে ব্যক্তিগত কথাটা বলা আছে, ব্যক্তিগত কারণে ব্যাংক হতে উত্তোলন, দেখছেন? তাহলে ব্যক্তিগত কারণে ব্যাংক থেকে উত্তোলন বললে কি হবে, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর ব্যক্তিগত কথা উল্লেখ না থাকলে কি হবে, ব্যাংক হতে উত্তোলন, তাহলে কি হবে বলুন তো, এখানে নগদান হিসাব ডেবিট, স্বাভাবিক যাওয়াদের মতো নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কেমন? আচ্ছা এরপরে স্যার খেয়াল করুন তো ভালো করে, কি বলছে এবার খেয়াল করেন, এটা খেয়াল করেন, জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এই জিনিসটাতে একটু স্টার মার্ক দেন, অনেক সময় আপনারা আটকাবেন। এই যে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটা কি হবে স্যার বলুন তো, জীবন বীমা প্রিমিয়াম প্রদান। আমি একটু দ্রুত বলতেছি, কেমন, একটু সবাই খেয়াল করেন। আমি অনেক সময় হয়তো বা একটু কারো অনেকের কমেন্ট পড়তেছি না, দ্রুত স্যার বয় হয়ে গেল, ভুল হয়ে গেল, আমার হয়েছে আমার, আচ্ছা আচ্ছা সরি স্যার, আমি হয়তো বা অনেকের হচ্ছে জিনিস, আচ্ছা এখানে কে বলতেছে একটু, মিজান, সবারগুলোই ভুল, উত্তোলন হিসাব ডেবিট। এই তো স্যার দেখছেন, এগুলো একটু টাফ জিনিস, পরীক্ষা এগুলোতে আমরা আটকে যাবো। কেমন? বড় ভাই বোন তোমরা পরীক্ষা দিবি কি আমি, আচ্ছা নুসরাত ইমা, ভেরি গুড নুসরাত। স্যার দেখেন আমি হয়তো বা অনেকের কমেন্ট পড়তেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু দ্রুত আগাচ্ছি। কেমন? আমাদের অনেক কিছু করতে হবে এই জন্য, এগুলো একটু টাফ এই জন্য পড়াচ্ছি। দেখেন জীবন বীমা প্রিমিয়াম প্রধান, এখানে কোথাও কি, এটা একটু টাফ, এখানে কোথাও কি উত্তোলনের কথা বলা আছে নাই, বাট জীবন বীমা প্রিমিয়াম বলছে স্যার। দেখেন জীবন বীমা প্রিমিয়াম বলুক, দেখেন তারপর হচ্ছে কি বাড়ি ভাড়া বলুক, খেয়াল করেন ভালো করে, বাড়ি ভাড়া, জীবন বীমা প্রিমিয়াম, ছেলে মেয়ের স্কুলের বেতন, ছেলে অথবা মেয়ের হোয়াট এভার স্কুলের বেতন প্রধান, স্কুলের বেতন প্রধান। স্যার দেখেন এক কথায় জীবন বীমা, এটা যদি স্বাভাবিক বীমা হতো তাহলে এটা হচ্ছে ব্যবসার একটা খরচ, কিন্তু জীবন বলছে, ব্যবসার সাথে জীবনের কোনো সম্পর্ক নেই, জীবন রিলেটেড কোনো কিছু যদি ব্যবসা থেকে খরচ করা হয় সেটাকে আমরা উত্তোলন হিসাবে কাউন্ট করবো। তাহলে এটা জাবেদা কি হবে বলুন তো, এটা জাবেদা হবে, এটা এখানে আসছে কেমন, এই যে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বুঝে গেছে স্যার? তাইলে জীবন বীমা প্রিমিয়াম, তারপর হচ্ছে বাড়ি ভাড়া, তারপর ছেলেমেয়ের স্কুলের বেতন, এগুলো যদি বলে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে উত্তোলন, কারণ এগুলো ব্যক্তিগত লেনদেন, ব্যক্তিগত লেনদেন ব্যবসা থেকে প্রদান করলে আমাদেরকে সেটাকে উত্তোলন হিসেবে কাউন্ট করা হবে। বুঝে গেছে স্যার? এখানে জীবন বীমা না বলে যদি শুধু শুধু বীমা প্রিমিয়াম বলতো, ভালো করে বুঝেন, যদি জীবন কথাটা না থাকতো তাহলে আমরা কি লিখতাম, বীমা প্রিমিয়াম হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। কথা বুঝে গেছে? বাট জীবন বলার কারণে আমাদেরকে, জীবন কথাটা বলার কারণে, জীবন কথাটা বলার কারণে আমাদের কি করতে হবে, আমাদের এখানে কি লিখতে হবে বলুন তো, আমাদের এখানে লিখতে হবে কি, এই যে কোথায় এটা, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বুঝে গেছে? আচ্ছা এরপরে স্যার খেয়াল করেন ভালো করে, এরপরে আমরা যাই, এরপর একটাতে যাই, সেটা কি বলছে, ব্যাংক, দেখেন ব্যাংক জীবন বীমা প্রিমিয়াম প্রদান করেছে, একটু আগের যেটা ছিল সেটা হচ্ছে নগদে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করছে, এখনটা হচ্ছে ব্যাংক থেকে। তাহলে কি হবে বলুন তো, একদম সিম্পল, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা এরপরে আরেকটা দেখেন, এটাতে আমরা অনেক সময় আমরা হচ্ছে ভয় পাই, এই যে এটাতে ভালো করে বুঝেন কি বলছে এখানে, দেখেন সেটা হচ্ছে পড়ালেখা লিমিটেড এর শেয়ার ক্রয়। এখন আমরা এটা অনেক সময় কি লিখি, শেয়ার মূলধন লিখি, শেয়ার ক্রয় হিসাব ডেবিট লিখি, নগদ ক্রেডিট লিখি। স্যার আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করছেন, কোনো কোম্পানিতে কি করছেন, বিনিয়োগ করছেন, তাহলে এটা আপনার জন্য ওয়ান কাইন্ড অফ বিনিয়োগ। আপনি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করছেন, কোনো কোম্পানি শেয়ার ক্রয় করলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিনিয়োগ। দেখেন এখানে কোথাও বিনিয়োগ কথাটা লিখা নাই, পড়ালেখা লিখা আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে বিনিয়োগ। তাহলে আমাকে কি লিখতে হবে এখন, দেখেন তো,
বিনিয়োগ হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ডেবিট, নগদ টাকা গেল, নগদান হিসাব ক্রেডিট। বুঝে গেছে? তাহলে এটা ভুল করা যাবে না। তাইলে কোনো কোম্পানির শেয়ার ক্রয় করলে, বন্ড ক্রয় করলে, সঞ্চয়পত্র ক্রয় করলে, যেটাই ক্রয় করেন আপনি, কোনো কিছু ক্রয় করলে সেটা সবসময় কী হবে? ডেবিট হবে। স্যার এখানে টাকা ভিন্ন কেন? টাকাটা একটু ভুল আছে এই জন্য, স্যার সবাই একটু বুঝছেন কিনা আমাকে বলুন তো। পড়ালেখা লিমিটেডের শেয়ার ক্রয় কত হাজার টাকা? 50,000 টাকা। বুঝছেন সবাই? তাহলে কোনো কোম্পানির শেয়ার ক্রয় করলে, বন্ড ক্রয় করলে, এক কথা সঞ্চয়পত্র ক্রয় করলে, এগুলো ক্রয় করলে এগুলো হচ্ছে আমার জন্য এক ধরনের বিনিয়োগ। আর বিনিয়োগ সবসময় কী হবে? ডেবিট হবে। কী হবে? ডেবিট হবে। আর নগদান হিসাব ক্রেডিট হবে। বুঝছেন সবাই? প্রথমত বুঝছেন কিনা? তাহলে কোনো কোম্পানির শেয়ার ক্রয় করলে এরকম কিছু বললে সেটা সবসময় ডেবিট হবে। কী নামে অভিহিত করব? বিনিয়োগ হিসেবে অভিহিত করবো। এখানে ভুল করা যাবে না। কেমন? আচ্ছা, তাহলে আমরা দেখেন, হয়তো বা এখন অনেকের একটু পেইন লাগতেছে আমি কেনগুলো পড়াচ্ছি। স্যার দেখেন, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পুরোটা এটার উপর ডিপেন্ড করতেছে। জাস্ট এই জাবেদাগুলো তো আপনারা আটকে দেবেন। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এই জাবেদাগুলো ক্লিয়ার হয়ে গেলে আর কোনো ভয় নেই। সো আমরা এখানে একটু সময় নিচ্ছি, এরপর ওগুলো আমরা অনেক ফাস্ট সুপার ডুপার লেভেলে ফাস্ট যাবো। কেমন? আচ্ছা গেল। এরপরে স্যার খেয়াল করেন, আমি সবসময় একটা কথা বলি হচ্ছে আমাদেরকে সবসময় কোয়ালিটি এনশিওর করতে হবে। আমি চাইলে এখানে এগুলো না পড়াই, আমি শুধু বুজুম বাজুম করে কোনোরকম অনেকগুলো ম্যাথ দেখাই দিতে পারতেছি, বাট যেটা আসলে দরকার আপনার পরীক্ষায় সেটা আমাদেরকে দেখাইতে হবে, অথবা যেখানে আপনি আসলে আটকাবেন সেই জিনিসগুলো দেখাইতে হবে। সো ওগুলো দেখানোর চেষ্টা করতেছি। কেমন? আচ্ছা তাহলে এটা গেল। এরপর এখানে কি বলছে দেখ, এখন স্যার একটু কঠিন আসছে, সবাই একটু ভালো করে খেয়াল করেন। এগুলো হচ্ছে একটু কমপ্লেক্স জাবেদা। আচ্ছা আমরা যারা ক্লাসে আছে একটু আমি সবাইকে একটু বলি, সবাই একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দেন ফ্রেন্ডদেরকে। এবং হচ্ছে দেখেন স্যার, আমরা ক্লাসগুলো হচ্ছে আপনারা কষ্ট করে করতেছেন, আমরাও কষ্ট করে নিচ্ছি, কারণ জিনিসগুলো বানাতে অনেক সময় লাগে। সো এগুলো তো হচ্ছে মোটামুটি যখন অনেক বেশি স্টুডেন্ট থাকে ক্লাস করাতে ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। সো কাইন্ডলি সবাই প্রত্যেকে হচ্ছে ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন, দ্রুত। এবং আপনি আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। কেমন? দ্রুত মেনশন করে দেন। আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, আপনারা সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন। সবাই দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা স্যার এবার খেয়াল করেন এখানের মধ্যে কি বলছে দেখেন, এই যে জাবেদাটা সাদিয়া ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা। ভালো করে বুঝেন, পণ্য ক্রয় 50,000 টাকা, যার মধ্যে একটু ভালো করে বুঝেন, দেখেন যার মধ্যে নগদে 20,000 টাকা, তারপর চেক মারফতে 15,000 টাকা এবং ধারে 15,000 টাকার পণ্য পাওয়া গেছে। তাইলে আমার পণ্য ক্রয় কত স্যার বলুন তো? 15 30, 30 আর 20 50। তাহলে দেখেন তো স্যার আমার পণ্য ক্রয় 50,000 টাকা। এইগুলোকে বলে মিশ্র জাবেদা। এই জাবেদাগুলো আমরা কিভাবে দিব একদম খেয়াল করেন স্যার। পণ্য ক্রয় করছি সাদিয়া ট্রেডার্স, তাহলে কি হবে স্যার দেখেন তো, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট। বুঝে গেছে? আচ্ছা কিসে কিনছি স্যার দেখেন তো, নগদে কিনলাম, তাহলে কি হবে? নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা চলে গেছে। এরপর চেক মারফত, তার মানে কি মারফত মানে অনেকে বুঝে না, মারফত মানে হচ্ছে মাধ্যমে, মানে চেকের মাধ্যমে। তাহলে সেটা কি হবে? চেক মানে হচ্ছে ব্যাংক, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে কি আছে দেখেন তো, এরপরে কি আছে? ধারে মানে হচ্ছে স্যার বাকিতে, তাহলে বাকিতে কি হবে? বাকিতে পরে কিনলে কি হবে? প্রদেয় হিসাব ক্রেডিট, বুঝে গেছে স্যার? পারবো সবাই? তাহলে ক্রয় হিসাবে কত বসবে? 50,000 টাকা। নগদে কত গেল? 20,000 টাকা নগদে, তারপর আর 15,000 চেকে, আর 15,000 কিসে? ধারে। বুঝছেন সবাই? পারা যাবে?
ক্লাস। আচ্ছা, তাইলে এটা কি সবাই বুঝতে পারছি আমরা? এই যে ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করুন তো স্যার, এখানে কি বলছে, এই যে এখন টাকায় না এসে এগুলো পার্সেন্টেজে আসতে পারে। টাকায় না এসে কীভাবে আসতে পারে? পার্সেন্টেজে। পার্সেন্টেজটা আসলে কি বলছে দেখেন, সেম জিনিসটা আকাশ ট্রেডার, দেখেন ভালো করে বুঝেন। আকাশ ট্রেডিং কি করতে 1 লক্ষ টাকার পণ্য ক্রয়, যার মধ্যে নগদে 40%, চেকে 10%, 50% ধারে। স্যার পারা যাবে না? তাইলে আমার এই 1 লাখ টাকার মধ্যে 40% হচ্ছে আমি কি নগদে পে করছি, 10% চেকে, আর বাকি 50% কিসের বলেন তো, ধারে করছি। বুঝে গেছে? তাহলে এটা আমার জাবেদা কী হবে দেখেন তো, এটা জাবেদা কী হবে? ক্রয়, এটা একটু ভুল হয়েছে, সরি এটা একটু ভুল হয়েছে এখানে, আমি করাই দিচ্ছি। তাহলে কি হবে দেখেন ভালো করে বুঝেন, ক্রয় হিসাব ডেবিট, কেমন? এরপর স্যার দেখেন আমি নগদে টাকা দিচ্ছি, তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট, ক্রেডিট, তারপর চেক, তাহলে ব্যাংক গেল, এরপরে কি ধার, পাওনাদার গেল। তাহলে আমাকে এখন টাকাটা কীভাবে বের করবো? পাওনাদার হিসাব। এখানে পাওনাদার বলতে আমরা আকাশকে বুঝাচ্ছি, আকাশ। তাহলে এখানে কী হবে? আকাশ হিসাব ক্রেডিট, আকাশ হিসাব ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট ডেবিট। আচ্ছা, কত লাখ টাকার পণ্য কিনছে বলুন তো? 1 লক্ষ টাকার পণ্য কিনছি, কেমন? 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার পণ্য কিনছি। 1 লাখ টাকার মধ্যে 40% চেকে, তাইলে 1 লাখ টাকার 40% কত স্যার বলুন তো? 40,000 টাকা। বাস 40% হচ্ছে নগদে। আই এম সো সরি, এখানে ভুল হয়েছে। এখানে কি হবে? দৌড়ো ফালতু। ক্রয় হিসাব নগদ, ব্যাংক, আকাশ হিসাব, ক্রেডিট 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 ডেবিট। ক্রয় কত? 1 লক্ষ টাকা। বাস। নগদ কত বলুন তো? নগদ হচ্ছে কত? নগদ হচ্ছে 40%, তাহলে 40,000 টাকা। বাস। এরপরে চেকে কত? 10%, 10,000 টাকা, আর বাকি 50% কত? 50,000 টাকা। বুঝছেন সবাই? তাহলে স্যার পার্সেন্টেজ আসলেও ভয় পাওয়া যাবে না, পার্সেন্টেজ আসলে কি করা যাবে না? ভয় পাওয়া যাবে না, কেমন? পার্সেন্টেজ আসলে আমাদেরকে এভাবে ম্যাথগুলো কী করতে হবে? সলভ করতে পারা যাবে। আচ্ছা, তাহলে স্যার এরপরে খেয়াল করুন তো কী বলছে এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে এগুলো এমসিকিউ, এগুলো আমরা এখন না, এগুলো আমরা পরে করব, এখন না। আচ্ছা, এখানে আসি, দেখেন কি বলছে। ধারে কম্পিউটার করে 50,000 টাকা, হিসাব সমীকরণে কোন, আচ্ছা এটা তো এমসিকিউ, এগুলো লাগবে না। আচ্ছা, এটা খেয়াল করেন, এটা একটু খেয়াল করেন, এটা একটু টাফ আছে, একটু বুঝেন। এগুলোতে আমরা আটকাবো, একটু খেয়াল করেন স্যার, একটু। কি বলছে দেখেন এখানে, মিস্টার রহিম এর নিকট হতে 10% বাট্টায়, কয় পার্সেন্ট বাট্টায় স্যার দেখেন তো? 10% বাট্টায়, 10% বাট্টায় 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হয়েছে, যার 50% নগদে, 40% চেকে, 10% ধারে। পারা যাবে না স্যার? তাহলে এখানে আমার কি করতে হবে দেখেন স্যার, ভালো করে বুঝেন। এখানে একটু চিন্তা করতে হবে, ভালো করে বুঝেন। এখানে 1 লক্ষ টাকা আমি পণ্য ক্রয় করিনি, ওই 1 লক্ষ টাকা পণ্যের মধ্যে 10% বাট্টা, তাহলে এটা হচ্ছে আমার কারবারি বাট্টা। কি? কারবারি বাট্টা। বুঝে গেছে? তাইলে 1 লক্ষ টাকার মধ্যে কয় পার্সেন্ট কারবারি বাট্টা স্যার বলুন তো? আমার হচ্ছে কি কয় পার্সেন্ট কারবারি বাট্টা? 10%। তাহলে আমাকে কি করতে হবে ফার্স্টে? তাহলে এখানে জাবেদাটা কি হবে বলুন তো? আমাকে 1 লক্ষ টাকা থেকে আগে 10% কি করে দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে 1 লক্ষ টাকা 10% কত? 90,000 টাকা। তাহলে এখানে আমরা যখন ক্রয় হিসাব লিখব তখন মাথায় রাখতে হবে কি, আগে আমাকে 90,000 টাকা লিখতে হবে। এরপর এই 90,000 টাকার উপর 50%, তারপর 40%, তারপর কি 10%। বুঝে গেছে সবাই? পারবো? তাহলে এখানে কারবারি বাট্টা থাকলে কারবারি বাট্টাটা বাদ দিয়ে তার উপর হিসাব করতে হবে, কবদার 1 লাখ টাকার উপর। আর এখানে যে বাট্টাটা ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা, সেটা হচ্ছে কারবারি বাট্টা, এটা বাদ দিয়ে হিসাব করতে হবে। বুঝে গেছে? পারবো সবাই?
আচ্ছা এরপরে স্যার দেখেন তো এই যেখানে আমি লিখলাম, এই যেখানে লিখে ফেললাম সবগুলা। ক্রয় হিসাব ডেবিট 90,000 টাকা, ব্যাংক হিসাব 45,000 টাকা, অর্থাৎ 90,000 টাকার 50%, এরপর হচ্ছে 40%, এরপর 10%। কেমন? আচ্ছা এরপরে দেখেন, খেয়াল করেন কি বলছে এখানে, এই যে এখানে এই ধরনের চাপাতাগুলো, এগুলো একটু টাফ স্যার। এটা একটু স্ক্রিনশট নিয়ে তো কষ্ট করে, এটা একটু স্ক্রিনশট নিন, এটাতে অনেক সময় আমরা আটকাই যাই। 2 বছরের জন্য বিমা প্রিমিয়াম প্রধান 24,000 টাকা, অগ্রিম বিমা প্রিমিয়াম 24 কত হাজার টাকা? 24। তাহলে স্যার দেখেন তো আমরা এটা এখানে একই কথা দুটোটা, অগ্রিম বিমা প্রিমিয়াম 2400 টাকা, অথবা হচ্ছে 2 বছরের জন্য বিমা প্রিমিয়াম কত? 2400 টাকা। তাহলে এরকম ম্যাথের ক্ষেত্রে আমাদের এরকম যাবে, আসলে যাবে তা কি হবে স্যার দেখেন তো, বিমা প্রিমিয়াম এটা আমার জন্য এক প্রকার হচ্ছে কি খরচ, আর খরচ যদি অগ্রিম হয়, দেখেন তো খরচ অগ্রিম হলে সেটাকে আমরা কি বলি বলুন তো? সম্পদ। আর সম্পদ সবসময় কি হবে? ডেবিট হবে, মনে থাকবে। তাহলে খরচ অগ্রিম হলে কি হবে? সম্পদ হয়, আর সম্পদ সবসময় ডেবিট। এই জন্য কি হবে স্যার বলুন তো, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে, আর অগ্রিম বিমা প্রিমিয়াম হিসাব কি হবে? ডেবিট হবে 2400 টাকা। বুঝছেন সবাই? তাহলে এরকম যদি বলে অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, এরকম অগ্রিম যে কোনো কিছু বললে, অগ্রিম বাড়ি কি বলে, অগ্রিম ভাড়া, যাই বলুক আমাদেরকে সবসময় অগ্রিম হিসাব খরচটাকে ডেবিট করতে হবে, আর নগদটাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। বুঝে গেছে সবাই? স্যার পারবো নাকি একটু বলুন, দ্রুত পারা যাবে? তাহলে স্যার অগ্রিম রিলেটেড প্রবলেম আসলে পারবো, অগ্রিম বাড়ি ভাড়া, অগ্রিম বেতন বলে এভাবে করতে হবে। কেমন? আচ্ছা এবার খেয়াল করেন, বকেয়া বেতন অগ্রিমের পাশে যারা যারা ক্লাসটা করতেছেন তারাই বুঝতেছেন যে আসলে ক্লাসগুলো ইম্পর্টেন্স কতটুকু। দেখেন যে যাবে এগুলো সবগুলো কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে এগুলো বাছাই কিন্তু বোর্ড কোয়েশ্চেন, যেগুলোতে আপনারা আটকাবেন। দেখেন আমি স্বাভাবিক জাবেদাগুলো আনতেছি না, যেগুলো সবাই পারে, যে জাবেদাগুলোতে সবার সমস্যা আছে আটকাতে পারেন সেগুলো আনতেছি। তাহলে অগ্রিম, যেমন অগ্রিম রিলেটেড প্রবলেম, এখন বকেয়া বেতন, তাহলে স্যার বেতন বকেয়া, তাহলে এখানে খরচ কি আছে বলুন তো? খরচ কি আছে? বকেয়া আছে। তাহলে খরচ যদি বকেয়া, সেটাকে আমরা কি বলি বলুন তো? দায় বলি। আর দায় হচ্ছে আমাদের জন্য কি বলুন তো? দায় আমাদের জন্য হচ্ছে, দায় হচ্ছে ক্রেডিট, দায় হচ্ছে ক্রেডিট। বুঝে গেছে? দায় কি? ক্রেডিট। তাহলে জাবেদা কি হবে স্যার বলুন তো? একদম সহজ, জাবেদা হবে কি বলুন তো? বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট। কেমন? এই যে এখানে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বুঝে গেছে? বেতন হিসাবে অন্তর্ভুক্ত করব, আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট, আমার জন্য দায়ের জন্য ক্রেডিট। তাহলে এই দুইটা জিনিস একটু স্ক্রিনশট নিয়ে নেন তো স্যার, স্ক্রিনশট নিন তো দ্রুত। চন্দ্রিমা তিশা বলছি স্ক্রিনশট। জি স্যার, পিডিএফ দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। আসলে স্যার আজকে একটু আমাদের ভাগ্য খারাপ, আমাদের হচ্ছে যে বেসিক্যালি দুঃখিত একটু, আমাদের পেজ থেকে লাইভ ক্লাস নিতে পারছি না, কারণ হচ্ছে পেজ অলরেডি একটা ক্লাস হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের আরেকটা পেজ থেকে, আমাদের অফলাইন বেস থেকে ক্লাসটা নিতে হচ্ছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট টাইম এটা আর হবে না। কেমন? তো এই জন্য হয়তো আমার অনেকগুলো স্টুডেন্ট ক্লাস করতে পারতেছে না, এটা বোঝা যাচ্ছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ঠিক হবে, আপনার আজকে একটু কষ্ট করে ক্লাসটা করে নেন। কেমন? তাহলে স্যার দেখেন, বেতন অথবা খরচ বকেয়া থাকলে সেটা দায় আমাদের দায় হিসাবে ক্রেডিট করা হবে, আর ব্যয় হিসাব ডেবিট হবে। আর আর হচ্ছে কি ব্যয় অগ্রিম থাকলে তো দেখালাম, নগদ হিসাব ক্রেডিট, আর হচ্ছে কি অগ্রিম ব্যয় হিসাব ডেবিট। আচ্ছা এরপর খেয়াল করুন কি বলছে এখানে, এই যে এই জিনিসটা স্যার এটাতে কি স্টার মার্ক দেন, এটা এমসিকিউতে আসবে, এটা একটু স্টার মার্ক দেন, একটু কষ্ট স্টার মার্ক দেন, এটাতে স্টার মার্ক দেন, একটু স্টার মার্ক দেন তো সবাই দ্রুত। এটাতে এটি স্ক্রিনশট নিয়ে নেন স্যার, এই যে এটা, এগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট, এটা জানলে আপনাদের অন্য জায়গায় ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে? 15% ভ্যাট সহ পণ্য ক্রয়, 15% ভ্যাট সহ পণ্য ক্রয়। তাহলে কি করতে হবে স্যার দেখেন তো, ভ্যাট সহ বলছে, মনে রাখবেন ভ্যাট সহ বললে আপনি ডিরেক্টলি এই 23,000 টাকার উপর ডিরেক্টলি এই যে এটা করা যাবে না, 23,000 ইন্টু আপনি 15% করতে পারবেন না, একটু খেয়াল রাখেন স্যার, 15% করা যাবে না। কেন করা যাবে না? কারণ ভ্যাট সহ বলছে,
ভ্যাট সহ বললে সূত্র হচ্ছে স্যার 15/115 মনে থাকবে। আর এটা ক্রয় ভ্যাট বের করতেছেন, তাহলে ক্রয় ভ্যাট এখানে কি হবে 23,000 টাকা লিখবেন, বুঝছেন সবাই? তাহলে এই ক্রয় ভ্যাট বের করলো ক্রয়ের সাথে 15/115, এরপর হচ্ছে বিক্রয় ভ্যাট হলো সেম। বিক্রয় ভ্যাট আর ক্রয় ভ্যাট সূত্র সবসময় একই থাকবে, 15/115। ক্রয় বললে ক্রয়ের টাকাটা এখানে বসবে, আর বিক্রয় বললে বিক্রয়ের টাকাটা এখানে বসবে। বুঝে গেছে? আশা করছি বুঝতে পারছেন আমরা। তাহলে এটা কখন ভ্যাট সহ বললে, ভ্যাট সহ বললে 15/115। আমি একটা ডিফারেন্স দেখাই আপনাদেরকে, একটু খেয়াল করেন। এখানে আছে, আমি লিখলাম সেটা লিখছি। যেমন এটা দেখেন, খেয়াল করেন, এখানে আছে সেটা কোথায় এটা, আচ্ছা আমি দেখাচ্ছি, এটা এমসিকিউতে আসে। আমি একটু দেখাই আপনাদেরকে, জিনিসটা বুঝাই, ভালো করে বুঝেন স্যার। এখানে ভ্যাট সহ পণ্য ক্রয় বলছে না, এই জন্য আমরা কি লিখতেছি 15/115 লিখতেছি। যদি লিখতো এরকম পণ্য ক্রয় 23,000 টাকা, যেমন ভ্যাট 15%, তখন আপনি কি করতে হবে জানেন? তখন আপনাকে এটা করার জন্য, এই যে ভ্যাট সহ করার জন্য করতে হবে 23,000 ইন্টু 15/115। স্যার দেখেন আমার সাথে সবাই থাকেন, এগুলো করে ফেললে ইনশাল্লাহ আর বাসায় করতে হবে না। হ্যাঁ, 15/115। কিন্তু জাস্ট যদি এটা বলে ভ্যাট সহ না বলে পণ্য ক্রয় 23,000 টাকা, ভ্যাট 15%, তখন করতে হবে, তখন স্বাভাবিকভাবে করতে হবে 23,000 ইন্টু শুধু 15%। তাহলে আমরা স্যার ডিফারেন্সটা কি বুঝলাম? ভ্যাট সহ কথাটা বললে তখন 15/115 করতে হবে, পার্সেন্টেজ করতে হবে, কেমন? আর শুধু যদি বলে শুধু পণ্য ক্রয়, ভ্যাটটা পরে দেওয়া আছে, এ থেকে এমসিকিউ হয়, তখন কি করতে হবে 23,000 ইন্টু 15%। সবাই ক্লিয়ারলি বুঝে গেছে? বলুন তো বুঝছেন কিনা, বুঝতে পারছেন সবাই? তাহলে এখন আমাদের কি বলছে দেখেন তো, ভ্যাট সহ পণ্য ক্রয় বলছে। তাহলে জাবেদা কি হবে স্যার দেখেন তো, একদম সহজ। সাধারণত আমাদেরকে প্রথমে স্বাভাবিক জাবেদা দিব। পণ্য ক্রয় স্বাভাবিক জাবেদা কি বলুন তো? স্বাভাবিক জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব কি হবে বলুন তো? ক্রেডিট হবে। পণ্য ক্রয় করলে স্বাভাবিক জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। যেহেতু এখানে ভ্যাট কথাটা বলছে, আর মনে রাখবেন ক্রয় ভ্যাট হচ্ছে ডেবিট, একটু সবাই একটু লিখে রাখেন, এটা জাবেদা লাগবে। ক্রয় ভ্যাট হচ্ছে ডেবিট, আর বিক্রয় ভ্যাট হচ্ছে বিক্রয় ভ্যাট হচ্ছে ক্রেডিট। ক্রয় ভ্যাট ডেবিট আর বিক্রয় ভ্যাট হচ্ছে কি? ক্রেডিট। ক্রয় ভ্যাট ডেবিট আর বিক্রয় ভ্যাট হচ্ছে কি বলুন তো? বিক্রয় ভ্যাট হচ্ছে ডেবিট। বুঝে গেছে? তাহলে জাবেদার মধ্যে ক্রয় ভ্যাট করার সময় ক্রয় ভ্যাট ডেবিটে আসবে, আর বিক্রয় ভ্যাট কোথায় আসবে? ক্রেডিটে আসবে। বুঝে গেছে? খেয়াল করেন এখানে দেখেন ক্রয় হিসাব কত হাজার টাকা, দেখেন তো এটা কোথায়? এই যে এখানে ক্রয় হিসাব 20,000 টাকা, দেখেন ভালো করে বুঝেন। নগদান হিসাব, ভ্যাট চলতি হিসাব, ক্রয় হিসাব। ক্রয় হিসাব স্বাভাবিকভাবে আসছে, একটু সবাই খেয়াল করেন। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এক্সট্রা আসছে কোনটা? ভ্যাট চলতি হিসাব। কেন এক্সট্রা আসছে এটা দেখেন তো, কারণ এখানে ভ্যাট সহ ক্রয় বলছে, দ্যাটস ওয়াই। এখন টাকার হিসাবটা কীভাবে হবে দেখেন তো স্যার। টাকার হিসাবটা হবে দেখেন এখানে আমি কত হাজার টাকা নগদ দিচ্ছি? 23,000 টাকা। এই যে 23,000 টাকা নগদ দিলাম, বুঝছেন সবাই? সেখান থেকে আমি ক্যালকুলেশন করে 3,000 টাকা হচ্ছে আমার ভ্যাট, এটা ডেবিট পাশে লিখলাম কারণ ক্রয় ভ্যাটের জন্য। আলটিমেটলি আমার ক্রয় কত টাকা বলুন তো? 20,000 টাকা। তার মানে এই 23,000 টাকার মধ্যে আমার ক্রয়ের টাকাও আছে, ভ্যাটের টাকাও আছে। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন নাকি বলুন তো? তাহলে ভ্যাট সহ ক্রয় বলে যাবে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। নগদে আমি কোনটা লিখবো? টোটাল টাকাটা লিখে দিব, এই যে টোটাল টাকাটা লিখলাম। এরপর ক্রয়ে লিখবো হচ্ছে আমার ভ্যাটটা বাদ দেওয়ার পরে পার্সেন্টেজ করে 3,000 টাকা বেশি, এটা হচ্ছে আমার ভ্যাটের টাকা, আর 30,000 টাকার মধ্যে আর থাকে 20, এই 20 হচ্ছে আমার কি? নগদান হিসাব। বুঝছেন কিনা বলুন তো একটু দ্রুত সবাই? বুঝে গেছে? পারা যাবে? পারবো কিনা একটু বলুন তো? ভ্যাট নিয়ে তাহলে সমস্যা আর হবে? তো এটাও শেষ। 15% ভ্যাট সহ পণ্য বিক্রয়, এটাও সেম স্যার, ভ্যাট সহ বলছে। তাহলে ভ্যাট সহ বললে কী হবে বলুন তো? ভ্যাট সহ, তাহলে 15/115 ইন্টু 34,500। তাহলে আমার দেখেন তো এখানে স্বাভাবিক বিক্রয়ের জাবেদা দেন। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দেখছেন? নগদে 34,500 টাকা হবে।
আর ক্রয় ভ্যাট বলছি ডেবিট, আর বিক্রয় ভ্যাট ক্রেডিট। যে বিক্রয় ভ্যাট এই যে ক্রেডিট, বিক্রয় ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 4,500, আর বিক্রয় হিসাব কোথায় 30,000 টাকা। পারবো? পারা যাবে? আচ্ছা, তাহলে আমাদের স্যার ভ্যাট নিয়েও মোটামুটি এগুলো শেষ। আচ্ছা, এই যে 16 নম্বরটা একটু ফার্স্ট টাকায় কেমন? 16 নম্বরে কি বলছে দেখেন তো, বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ করলে মনে রাখবেন এটা হচ্ছে আমার বিজ্ঞাপনের অংশ। তাহলে কি হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এটা সহজ। মুনাফাবিহীন বিক্রয় একটু মুখস্থ করেন স্যার, একটু খেয়াল করেন। বিনামূল্যে পণ্য বিতরণ করলে জাবেদা কি হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর এখানে কি বলছে দেখেন তো, মুনাফাবিহীন বিক্রয় 3,000 টাকা। মুনাফাবিহীন বিক্রয় 3,000 টাকা। তাহলে এটা কি হবে বলুন তো? মুনাফাবিহীন বিক্রয় কত হাজার টাকা? 3,000 টাকা। তাহলে জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট, সরি এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে এখানে। এটা হচ্ছে কি বিক্রয় হিসাব হবে, বিক্রয় হিসাব। মুনাফাবিহীন বিক্রয় বললে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। একটু মুখস্থ করেন তো সবাই দ্রুত। মুনাফাবিহীন বিক্রয় বললে কি হবে? মুনাফাবিহীন বিক্রয় বললে, মুনাফাবিহীন বিক্রয় বললে আমার বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। পারা যাবে? স্যার পারবো তো না? ওকে, ডান। তাহলে স্যার আমরা এটাও পারবো আলহামদুলিল্লাহ। স্যার দেখেন, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, একটু আগে বলছিলাম মনে আছে, যে প্রয়োজনে পণ্য উত্তোলন বলুক, পণ্য উত্তোলন করলেই সেটা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, সেটা নগদ হোক বা পণ্য হোক। দেখেন আমি সবগুলো জিনিস একসাথে বলছি। এই জিনিসটা কার কার দরকার? পিডিএফ ফাইলটা একটু ভাইকে বলুন তো, পিডিএফ ফাইলটা কার কার দরকার? এখান থেকে এখানে বাইরে জাবেদা আর আসবে না। সর্বোচ্চ কঠিন জাবেদা 1 নাম্বার এবং 2 নাম্বার চ্যাপ্টারের সর্বোচ্চ কঠিন জাবেদা হচ্ছে এগুলা। স্বাভাবিক জাবেদা এখানে দিলাম না স্যার, যেগুলো কঠিন, যেগুলোতে আপনার ঝামেলা হয় সেগুলো এখানে দিচ্ছি। দেখেন এই যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, তাহলে বললাম যে উত্তোলনই হোক, সেটা নগদ হোক বা পণ্য হোক, উত্তোলন সবসময় ডেবিট হবে। পণ্য বলছে, পণ্য বললে কি হবে? ক্রেডিট হবে। বুঝে গেছে? তাহলে স্যার দেখেন আমরা ক্রয় হিসাব 2 জায়গায় ক্রেডিট হচ্ছে। একটা হচ্ছে দেখেন এই যে বিজ্ঞাপন, বিজ্ঞাপন বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে ওখানেও ক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে। আবার পণ্য উত্তোলন করলে সেখানে কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে। উত্তোলন হচ্ছে ডেবিট। তাইলে ব্যক্তিগত পণ্য উত্তোলন করলে যাবে কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বুঝে গেছে? পেন্সিল দিয়ে করলে ভালো আর কি ভাই, পেন্সিল দিয়ে করবেন অবশ্যই। ওকে ইনশাল্লাহ সবাইকে দিব। আর দেখেন স্যার এখানে দেখেন বিক্রয় মূল্য পণ্য, এটা অনেক সময় ঝামেলা হইতে পারে। দেখেন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, ক্রয় মূল্যে, দেখেন এখানে একটু খেয়াল করেন, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন আর ক্রয় মূল্যে পণ্য উত্তোলন একই কথা। একটু লিখে রাখেন তো সবাই। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন আর ক্রয় মূল্যে পণ্য উত্তোলন হচ্ছে কি? একই কথা। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বুঝে গেছে? আর যদি বলে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তাও সবসময় বলছিলাম না উত্তোলন অলওয়েজ ডেবিট। দেখেন এখানেও সেম, বিক্রয় মূল্য পণ্য উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে স্যার দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস হচ্ছে ক্লিয়ার করি, সেটা কি দেখেন তো। দেখেন ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে কি হবে বলুন তো? সেটা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আবার ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে সেম জাবেদা। আবার বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে কি হবে? উত্তোলন হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। বুঝে গেছে? আচ্ছা এরপরে স্যার দেখেন এই জিনিসটা, এইটা একটু বলি, এটা হ্যাঁ এটা একটু বলি তাহলে। এটা একটু হ্যাঁ সব আছে স্যার, এখানে সব আছে আলহামদুলিল্লাহ। স্যার এই জাবেদাটা একটু স্ক্রিনশট তুলে নেন, এই জাবেদাটা একটু স্ক্রিনশট তুলে নেন। কি বলছে দেখেন, সজীবকে 5% বাট্টা
মঞ্জুর করে তার নিকট থেকে 2850 টাকা চেক পাওয়া গেল। তাহলে কি হয়েছে বলুন তো? মঞ্জুর করে, দেখেন ভালো করে বুঝেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট স্যার। দেখেন আমরা এখানে একটু ভুল করবো, সেটা হচ্ছে সজীবকে 5% বাট্টা মঞ্জুর করে তার নিকট থেকে 2850 টাকা চেক পাওয়া গেল। তাহলে আমি তার কাছ থেকে স্যার পাইছি 2850 টাকা। এই জায়গায় অনেকে আগে আমরা বলেন স্যার, আমরা কারো থেকে যদি টাকা পাই, চেক পাইছি, তাহলে যাবে দেখি হবে বলুন তো? ব্যাংক হিসাব ডেবিট, তাকে আমি বাট্টা দিলাম, টাকা যেহেতু আমি পাইছি তাহলে আমি তাকে বাট্টা আমি ছাড় দিছি, তাহলে প্রদত্ত বাট্টা ডেবিট। আর সজীব হিসেব কী হবে? সজীব হিসেব হচ্ছে এটা ক্রেডিট, হ্যাঁ এটা ডেবিট, আর এটা হচ্ছে ডেবিট। আমার ব্যাংকে টাকা বাড়ছে, সজীবকে আমি বাট্টা দিছি, আর হচ্ছে আমার এখানে কী হবে? সজীব হিসেব ক্রেডিট হবে। বুঝে গেছে? এখন এখানে টাকার হিসেবে একটু কী আছে? ঝামেলা আছে। টাকার হিসেবে কী আছে বলুন তো? ঝামেলা আছে। কী ঝামেলা একটু খেয়াল করেন, ভালো করে বুঝেন। আমার ব্যাংক হিসাব কী হচ্ছে স্যার বলুন তো? ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা লিখলাম? 2850 টাকা। আমরা অনেকে ভাবতেছি যে সজীবের কাছে আমি 2850 টাকা পাইতাম, এটার উপর পার্সেন্টেজ হবে, বাট এটা করা যাবে না। কেন যাবে না স্যার? দেখেন আমাকে এখানে কি বলছে ভালো করে বুঝেন, সেটা হচ্ছে সজীবকে 5% বাট্টা মঞ্জুর করে তার নিকট থেকে 2850 টাকা চেক। স্যার চেকটাই হচ্ছে 2850 টাকা। তার মানে এই যে 2850 টাকা, এই টাকাটা হচ্ছে আমার বাট্টা বাদ দেওয়ার পরের মূল্য। এটা কি? বাট্টা বাদ দেওয়ার পরের মূল্য। বাট্টা বাদ দেওয়ার কি? পরের মূল্য। তাহলে স্যার দেখুন তো এটা কী হবে? 2850। তাহলে আমার টোটাল মনে রাখবেন, এরকম টাকা হচ্ছে সবসময় কি 100 টাকা। এরকম টাকার থেকে সবসময় 100 ভাগ। তাকে আমি কয় ভাগ ছাড় দিছি বলুন তো? 5 ভাগ ছাড় দিছি, 5 ভাগ। তাহলে 100 ভাগ থেকে 5 ভাগ ছাড় দিলাম। 100 ভাগ থেকে 5 ভাগ ছাড় দিলে কত বের হয়? 95 ভাগ। বুঝে গেছে? তাহলে 100 ভাগ থেকে 5 ভাগ ছাড় দিলাম, আমি তার কাছে কত টাকা পাইছি? এখানে কয় ভাগের টাকা আছে? এখানে 95 ভাগের টাকা আছে। তাহলে এটাকে 95 দিয়ে ভাগ করেন। 2850 ভাগ কত? 95, 30। তাহলে 1 ভাগ সমান কত বলুন তো স্যার? 1 ভাগ সমান 30। তাকে কয় ভাগ ছাড় দিছি? 5 ভাগ। তাহলে 30 গুণ 5, 150। তাহলে স্যার বলুন তো আমি তাকে কয় টাকা ছাড় দিছি? 150 টাকা ছাড় দিছি। বুঝছেন? এই যে প্রদত্ত বাট্টা 150 টাকা, তার কাছ থেকে আমি পাইছি কত? 2850 টাকা। তাহলে আমার টোটাল টাকা কত ছিল? দুইটা অ্যাড করলে কত? 3000 টাকা। বুঝছেন সবাই? বুঝে গেছে? পারবো আমরা? স্যার দেখেন আমি কখনোই 2850-এর উপর 2850-এর উপর কখনো কি করতে পারবো না, আমি 5% করতে পারবো না। মনে রাখবেন স্যার, এই কাজটা করা যাবে না। কেন করা যাবে না? এই কাজটা এখানে করা যাবে না। বুঝছেন স্যার? এই কাজটা এখানে কখনো করা যাবে না। কেন যাবে না? তার কারণ হচ্ছে স্যার 2850 টাকা এটা আমি ডিরেক্ট পাইছি, টাকাটা পেয়ে গেছি। এখানে বাট্টা ইনক্লুড করা নাই। বাট্টা মানে বাট্টা বাদ দেওয়ার আগে আরও বেশি ছিল, তো এরকম বাট্টা বাদ দেওয়ার পরে পাইলে সেটাকে এভাবে করতে হবে। 100 থেকে বাট্টার টাকাটা কী করবো? ভাগ করব, বিয়োগ করব। তাহলে আমি 95 পাইছি, তাহলে এখানে 95 ভাগের টাকা। তাহলে আমি এটাকে 95 দিয়ে ভাগ করলে আমি কত? 28। 1 ভাগে কত পাই? 1 ভাগে 50 পাই। বাট্টার টাকা হচ্ছে কত? 5%। তাহলে 5 দিয়ে গুণ করলে 150। বুঝে গেছে? এরপর এই বাট্টার টাকা, তাহলে দুইটা অ্যাড করলে টোটাল আমি দেখেন তার মানে সে আমার কাছে কত টাকা পাইতো? 3000 টাকা আমার কাছে সে পাইতো। বুঝে গেছে? পারা যাবে? তাহলে স্যার দেখেন এখানে যে জাবেদাগুলো একটু কঠিন হয় সেগুলো মোটামুটি আমাদের করা শেষ। কেমন? আলহামদুলিল্লাহ আমাদের করা শেষ। এই যে একটু দেখাই, যে এটা একটু দেখাই। দেখেন এখানে এই দেখেন স্বীকৃত নোটের মাধ্যমে পণ্য ক্রয়, এই জিনিসটা একটু আমরা আটকাইতে পারি। স্বীকৃত নোটের মাধ্যমে পণ্য ক্রয় 5000 টাকা। মনে রাখবেন স্যার, স্বীকৃত নোট মানে হচ্ছে প্রদয় বিল। তাহলে আমি বিল বলছি, তাকে বলছি যে আমি আপনাকে কিছুদিন পরে টাকা দিব। তাহলে এটা কী হবে? ক্রয় হিসাব ডেবিট, প্রদয় বিল হিসাব ক্রেডিট। তাহলে স্বীকৃত নোটের মাধ্যমে
দেখেন স্বীকৃত নোটের মাধ্যমে পণ্য করে, তার মানে সেটা প্রদেয় বিল। আপনি নোটের স্বীকৃতি দিলে সেটা হচ্ছে প্রদেয় বিল, আর নোটের স্বীকৃতি পাইলে সেটা হবে প্রাপ্য বিল। বুঝে গেছে? তাহলে এটা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। বুঝে গেছে? ওকে ডান। তাহলে স্যার আমরা এখান থেকে মোটামুটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ডান। সবগুলো বেসিক জাবেদা মোটামুটি কি শেষ। কেমন? আমরা আচ্ছা এখন আমরা স্যার দেখবো হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জিনিস। কেমন? একটু খেয়াল করেন, কিছু আমরা সিকিউ দেখব। কেমন? আচ্ছা স্যার এই চ্যাপ্টারের কিছু জিনিস আমি একটু আপনাদেরকে বলি, একটু ডিসকাস করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। স্যার দেখেন এখানের মধ্যে আমাদের কিছু সূত্র জানতে হবে। কি সূত্র? প্রথমটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের সূত্র। প্রারম্ভিক মূলধন কিভাবে বের করে স্যার বলুন? প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। বুঝে গেছে স্যার? তাহলে আমাদেরকে এই চ্যাপ্টারের ক নাম্বারে? স্যার আমাদের ক নাম্বারে কি বের করতে হবে বলতে পারে? দেখেন তো, প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন আমরা কিভাবে বের করব? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় কি করব? মাইনাস করব। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় মাইনাস করব, তাহলে কি পাওয়া যাবে? প্রারম্ভিক মূলধন পাওয়া যাবে। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় মাইনাস করব, এটা ক নাম্বারের প্রশ্ন। ক নাম্বারে তাহলে সবগুলো সম্পদ বের করব, করে দায় মাইনাস করব, তাহলে কি পাবো? আমরা প্রারম্ভিক মূলধন পাবো। আশা করি বুঝে গেছে? আচ্ছা স্যার এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা একটু একটা ম্যাথ দেখি, খেয়াল করেন এখানের মধ্যে একটা ম্যাথ খেয়াল করেন কি বলছে। এই যে প্রথমেই এগুলো আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, একটু সবাই খেয়াল করেন। সোনালী ট্রেডার্স 2021 সালে 1 জানুয়ারি তারিখে নগদ 1,50,000 আসবাবপত্র কত হাজার টাকা? 30,000 টাকা, 70,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করল। দেখেন স্যার এই যে এটা হচ্ছে একটা বোর্ড কোয়েশ্চেনটা আমি একটু আগে জাবেদা করাইছি। ক নাম্বার কি বলছে দেখেন, সোনালী ট্রেডার্সে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধন কিভাবে পাবো? এই যে এখানে দেখেন স্যার ভালো করে বুঝেন, আমি এখানে এই যে নগদ, আসবাবপত্র, তারপর হচ্ছে কি এই দুইটা যোগ করব, তাহলে 1,50,000 আর কত এখানে 30,000 টাকা যোগ করলে কত হবে? 1,80,000। এই যে আমাদের দুইটা যোগ করলে আমার প্রারম্ভিক মূলধন পাওয়া যাবে। বুঝছেন? এরপর স্যার দেখেন তো খ নাম্বারে কি বলছে? 1/12/19/30 তারিখের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করে। স্যার দেখেন কারণ সহ ডেবিট ক্রেডিট বললে স্যার আমাদের ফরম্যাটটা হবে এরকম। দেখেন তারিখ, বিবরণ, ডেবিট ক্রেডিট, টাকা, কারণ। দেখেন আমাদের এখানে আমরা কি করবো? সিম্পল জাবেদা করে ফেলবো। এই যে 1 নাম্বার, 12 নাম্বার, 19 নাম্বার, 30 নাম্বার। বুঝে গেছে? এমন 1 নাম্বার নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। বুঝে গেছে? তা আমি ডেবিট ক্রেডিট লিখলাম, টাকাগুলো লিখলাম। যেমন এখানের মধ্যে নগদান হিসাব, ভালো করে বুঝেন স্যার, ডেবিট ক্রেডিট কারণ সহ বললে আমাদের ফরম্যাটটা এরকম হবে: তারিখ, বিবরণ, ডেবিট ক্রেডিট, টাকা, কারণ। বুঝে গেছে? তাহলে নগদান হিসাব ডেবিট, এখানে কী হবে স্যার? কারণ কী হবে? সম্পদ বৃদ্ধি। এরপর দেখেন আসবাবপত্র হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি। কেমন? এরপর স্যার দেখেন মূলধন হিসাব ক্রেডিট, এই জন্য কী হবে? মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ঋণ হিসাব ক্রেডিট, তাহলে কী হবে? দায় বৃদ্ধি। বুঝে গেছে? পারা যাবে? আচ্ছা
তাহলে স্যার দেখেন এরপরে দেখেন প্রাপ্য হিসাব 12 নম্বরে কি বলছে আমাদেরকে দেখেন তো 12 নম্বরে এই যে বাকিতে পণ্য বিক্রয় জাবেদা কি হবে বাকিতে পণ্য বিক্রয় প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব যে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব কি ক্রেডিট এখানে দেখেন এই যে এখানে এটা লিখলাম সম্পদ বৃদ্ধি প্রাপ্য হিসাব তারপর কি তারপর হচ্ছে কি বিক্রয় আয় বৃদ্ধি বুঝে গেছে তাইলে আমাদের এটা এইভাবে করতে হবে এরপর কি বলছে দেখেন তো এখানে এই যে তারিখের সমীকরণের উপর প্রভাব দেখাও কয় তারিখ 1 5 12 19 এটা একটু বলি স্যার দেখেন 1 5 12 19 তারিখের লেনদেনগুলো সমীকরণের কি প্রভাব সমীকরণের উপর কি লেনদেনগুলো কি প্রভাব তো আমরা প্রভাব কীভাবে বের করবো স্যার দেখেন তো ভালো করে দেখেন সমীকরণের এই যে প্রভাব এটা হচ্ছে টেবুলার সামারি যেটাকে আমরা টেবুলার সামারি নামে চিনি টেবুলার সামারি এটা আমরা হচ্ছে অনেকে অঙ্কন করতে পারি না স্যার ভালো করে বুঝবেন এই পুরো ফরম্যাটটা করার জন্য ফার্স্ট আমাদের কি জানতে হবে দেখেন তো স্যার এগুলা বৃদ্ধি এইভাবে লেখা যাবে হ্যাঁ অবশ্যই লেখা যাবে স্যার নুসরাত ইম অবশ্যই লেখা যাবে স্যার ভালো করে বুঝেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি জাবেদা করে ফেলা কি করে ফেলা বলুন তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা কি করে ফেলা জাবেদা করে ফেলা আমাদের ফার্স্টে কি করে ফেলতে হবে জাবেদা করে ফেলতে হবে তাহলে আমাদের এখানে কি কি বলছে দেখেন 1 নম্বর 5 নম্বর 12 নম্বর এবং 19 নম্বর এগুলো কি করে ফেলতে হবে ফার্স্টে জাবেদা করে ফেলতে হবে এরপর আমরা কি করব দেখেন স্যার তারিখ আচ্ছা এখানে এটা নিয়ে একটু কথা বলছি স্যার আমার নামটা বলে দেন আম্মু বিশ্বাস করে না আমি যে ক্লাস করতেছি আচ্ছা মিস্টার মিজান রহমান বলতেছে স্যার আমার নামটা বলে দেন আমি বিশ্বাস করে না যে করে না আচ্ছা আপনার আম্মু বিশ্বাস করতেছেন আপনার জি আন্টি ও ক্লাস করতেছে মিস্টার মিজান রহমান হ্যাঁ ও ক্লাস করতেছে ভালো ছেলে ও সবসময় ক্লাস করে ভালো ছেলে আন্টি ওকে বকা দিয়েন না ও ক্লাস করতেছে মিজান বলে দিলাম আচ্ছা ভাইকে তুমি বিকাশে টাকা পাঠাই দিও ঠিক আছে ভাই যেহেতু তোমার নাম বলে দিছি আচ্ছা তাহলে ভাই খেয়াল করুন তো এখন এখানে অনেক সময় অনেকে উদ্বৃত্ত নিয়মে কি করে ম্যাথ করে স্যার আপনি উদ্বৃত্ত নিয়মে ম্যাথ করতে পারেন এভাবেও ম্যাথ করতে পারেন কোনো সমস্যা নেই উদ্বৃত্ত দিয়েও ম্যাথ করতে পারেন উদ্বৃত্ত ছাড়াও ম্যাথ করতে পারেন কোনো সমস্যা নেই বুঝতে পারছেন সবাই তাহলে স্যার দেখেন উদ্বৃত্ত করলে কী হবে এখানে এই যে উদ্বৃত্তটা কী হবে গড় হবে সো যারা উদ্বৃত্ত স্টাইলে করছেন তাদেরটাও ঠিক আছে যারা উদ্বৃত্ত ছাড়া আমিও হচ্ছে উদ্বৃত্ত ছাড়া ম্যাথ করছি সো উদ্বৃত্ত ছাড়া ম্যাথ করলেও কোনো সমস্যা নাই তখন কি করতে হবে উদ্বৃত্ত করতে গেলে তিনটা যোগ করতে হবে এই ফরম্যাটটা পুরোটা হচ্ছে a = l + OE এর কি সমষ্টি a = l + OE দিয়ে হচ্ছে এটা কি হয় পুরোটা হয় এ পাশে হচ্ছে সম্পদ আর এ পাশে হচ্ছে কি দায় আর মালিকানা সত্ত্ব এ পাশে কি সম্পদ আর এ পাশে হচ্ছে কি দায় আর মালিকানা সত্ত্ব আচ্ছা দেখেন স্যার এখানে আমাদের প্রথমে কি করতে হবে দেখেন স্যার আমরা জাবেদা স্টাইলে করব জাবেদা স্টাইল আমরা যদি এটা জাবেদা পারি ইজিলি করতে পারবো স্যার হ্যাঁ অবশ্যই মন্তব্য লিখতে হবে স্যার এখন বলি মন্তব্যের মধ্যে সবগুলো লেনদেন আসবে কিনা স্যার দেখেন এই যে মন্তব্যর মধ্যে সবগুলো লেনদেন আসবে না শুধুমাত্র মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে এমন লেনদেন কোনটা মূলধন আয় ব্যয় আর উত্তোলন বুঝছেন সবাই মনে করছে এখানে আয় হয়েছে তাহলে আয় লিখবো ব্যয় হইলে ব্যয় লিখবো মনে রাখবেন দায় বাড়লে বা কমলে মন্তব্যের মধ্যে আসবে না শুধুমাত্র মালিকানা সত্ত্বর এন্ট্রিগুলো মন্তব্যে আসবে বুঝে গেছে স্যার একটু কথা বলি সেটা হচ্ছে আমাদের কিছু শর্টকাট টেকনিক শিখাই এখানে আজকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটাই পড়বো নেক্সট ক্লাসে হচ্ছে অবশ্যই চ্যাপ্টারটা পড়বো আজকে যেহেতু একটু প্রবলেম হচ্ছে নেটে আর আমরা পেজ থেকে ক্লাস নিতে পারতেছি না দ্যাটস ওয়াই সরি আজকে জাস্ট একটা চ্যাপ্টার পড়বো জাস্ট এই চ্যাপ্টারটা পড়ে এই ম্যাথটা করে হচ্ছে আজকে ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ ওকে এবার দেখেন তাহলে প্রথম আমরা যেটা বলি প্রথম এই যেমন আমি আপনাকে জাস্ট একটা জিনিস দেখাই প্রথম লেনদেনটা দেখাই প্রথমে আমাদের কি বলছে দেখেন জাবেদা কি বলছে একটু দেখেন সবাই যে এটা একটু উপরে উঠাই রাখতেছি নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট মূলধন ক্রেডিট এর হিসাব ক্রেডিট তাহলে স্যার দেখেন এখানে খেয়াল করেন সবাই একটু নিচ হবে হয়তো বাট একটু দেখার ট্রাই করেন নগদ আসবাবপত্র মূলধন ঋণ বুঝছেন নগদ আর আসবাবপত্র এই দুটো হচ্ছে অ্যাসেট
তাইলে এই যে নগদের ঘরে 2,20,000 আর আসবাবপত্রের ঘরে স্যার দেখেন এই যে 2,20,000 আসবাবপত্রের ঘরে কত 30, এই 30,000 টাকা লিখে ফেললাম, বুঝছেন? মূলধন 1,80,000, এই যে মূলধন 1,80,000 টাকা, 80,000 লিখলাম। ঋণ কত 70, এই 70 করে লিখলাম, বুঝছেন? এখন আপনার ম্যাথ হয়েছে কি হয় নাই আপনি কিভাবে বুঝবেন? এই যে 2,20,000 আর 30 যোগ করলে কত হবে? 2,50,000 টাকা, 2,50,000 টাকা। আর 70 আর 1,80,000 যোগ করলে কত হবে? 2,50,000 টাকা। দুই পাশের টাকা যখন মিলে যাবে তখন বুঝতে হবে কি আপনার ম্যাথ ঠিক আছে, বুঝছেন স্যার? দেখেন সমান চিহ্ন, এই সমান চিহ্নের এই পাশে একটা আর এই পাশে একটা, যখন সম্পত্তি পাশ এবং দায়ের পাশ টাকা একই হবে বুঝতে হবে আপনার ম্যাথ কি আছে, ঠিক আছে। বুঝছেন সবাই ভালো করে? ভাইয়া বলুন তো বুঝছেন কিনা? আলহামদুলিল্লাহ, পারা যাবে? ওকে, তাহলে এবার কয়েকটা টেকনিক খেয়াল করেন। টেকনিক হচ্ছে, একটা টেকনিক বললাম, এটা আপনার ম্যাথ ঠিক আছে না কেমনে বুঝবেন? দুই পাশের টাকা মিলতে হবে, এই পাশের টাকা এবং এই পাশের টাকা। এরপরে মনে করেন যে আপনি পরীক্ষা আটকাই গেছেন, তখন ম্যাথটা কীভাবে করবেন মনে রাখবেন? যদি আলাদা আলাদা করে করা হয়, মনে করেন যদি একটা লেনদেন সমীকরণের এই যে সম্পত্তি পাশ এবং দায় মালিকানা সূত্র পাশ দুই দিককে প্রভাবিত করে, তখন একই পরিবর্তন হবে। এখানে মাইনাস হলে এখানেও মাইনাস হবে, এখানে প্লাস হলে এখানেও কি হবে? প্লাস হবে। বুঝছেন সবাই? যেমন খেয়াল করেন আমাদের কি বলছে এখানে, ভালো করে বুঝেন। এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন কি বলছে, 5 নাম্বারে যাবা কি দেখেন তো, পণ্য ক্রয় 48,000 টাকা। পণ্য ক্রয় যাবা কি বলুন তো? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে স্যার দেখেন তো নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে এদিকে কি হবে বলুন তো? এই যে ভালো করে বুঝেন, এদিকে কি হবে? এদিকে 48,000 টাকা মাইনাস হবে নগদের ঘরে। আবার এটা যেহেতু ব্যয় মালিকানা সূত্রকে হ্রাস করে, এই জন্য এখানে কি হবে? মাইনাস হবে। এখন স্যার দেখেন আপনি মনে করেন যে ম্যাথ করতে পারতেছেন না, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলে সমীকরণে কী বসবো? স্যার ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে তখন কী হবে স্যার দেখেন তো? তখন আমার এখানে ভালো করে বুঝেন, সেটা হচ্ছে এই যে নগদের ঘরে একবার বসাবো, প্রাপ্য হিসেবে একবার বসাবো, সরি ওটা হচ্ছে পণ্যদ্রব্য নিলে যা করুন তো, এটা ভালো করে দেখেন। ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তখন স্যার এই যে ক্রয়, এটা হচ্ছে একটা ব্যয় শ্রেণীর হিসাব, তাহলে আমার এখানের মধ্যে কি হবে? মালিকানা সত্ত্বে একবার কি হবে? একবার হ্রাস হবে, একবার কি হবে? হ্রাস হবে, আর একবার কি হবে? বৃদ্ধি হবে। বুঝতে পারছেন স্যার? একবার হ্রাস একবার বৃদ্ধি। জাস্ট ক্রয় হিসাব নিয়ে ব্যবসা শুরু করলে যাওয়া হবে এটা, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ক্রয় যেহেতু ব্যয় শ্রেণীর হিসাব, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বে কীভাবে? হ্রাস পাবে, আর মূলধন হিসাব কি? ক্রেডিট, ওই কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে একটা মাইনাস একটা প্লাস। বুঝছেন সবাই? সূরা 3 দিয়ে ভাই বুঝতে পারছেন? ভেরি গুড। অর্থাৎ মানে ওকে, এটা একটু মাথায় রাখবেন। এখন স্যার দেখেন তাহলে আমাদের ওই যে এটা আপনার এটা প্রত্যেকটা ম্যাথ হয়েছে কি হয় না কেমনি বুঝবেন স্যার? দেখেন টাকার হিসাব দিয়ে। আর একটা টেকনিক কি বলছি, যদি দুই দিক পরিবর্তন করে একই পরিবর্তন হয়, যেমন দেখেন এই যে ক্রয় হিসাব ডেবিট, আমরা একটু 5 নাম্বার যে তারিখ, 5 নাম্বার তারিখটা পণ্য ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে স্যার দেখেন তো যাবে কি হবে? ক্রয় ব্যয় শ্রেণীর হিসাব, তাহলে এখানে একবার কি হবে? মাইনাস হবে। তারপর নগদ একবার মাইনাস হবে। যারা হচ্ছে চোরাইয়া বা যারা পারেন না, যাদের বেসিক দুর্বল বা এতদিন পড়েন নাই, তাদের জন্য একটা টেকনিক বলি। টেকনিকটা হচ্ছে স্যার খেয়াল করেন, যদি আমার লেনদেনটা দুই দিকে বসে, বা এখন আপনাকে তো চিনতে হবে কোথায় কোথায় বসবে, এটা তো চিনতে হবে। নগদে এবং হচ্ছে মালিকানা সূত্রে কোথাও, এটা তো বুঝতে হবে তাই না? সো দুই দিকে বসলে এটা যদি মাইনাস হয়, অবশ্যই এই দেখেন সমানের এই পাশটা যদি মাইনাস হয়, সমানের এই পাশটা কি হবে? মাইনাস হবে, একই পরিবর্তন হবে। কথা বুঝতে পারছেন? যেমন এরপর একটা খেয়াল করেন ভালো করে, এখানে দেখেন সেম কয় নাম্বারটা দেখেন তো, এখানে কয় নাম্বার বলছে? এই যে দেখেন 12 নাম্বারটা, 12 নাম্বার যাবে দেখি বাকিতে পণ্য বিক্রয় 35,000 টাকা। জাবেদা কি হবে বলুন তো? জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব। দেখেন এই যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কত হাজার টাকা?
35 35। তাহলে আমি এখানে কি করবো দেখেন তো, প্রাপ্য হিসেবে 35,000 টাকা লিখলাম, আবার আমরা এখানে আয় হিসেবে 35 লিখলাম। এখানে যেহেতু প্লাস হয়েছে অবশ্যই এখানে কি হবে স্যার বলুন তো, এটা সিস্টেম। এখানে প্লাস হলে এটা একটা মানে এটা একটা টেকনিক, এখানে প্লাস হলে এখানেও কি হবে সেটা প্লাস হবে, এখানে প্লাস হলে এখানেও প্লাস, এখানেও মাইনাস হলে এখানেও মাইনাস, অবশ্যই প্লাস মাইনাস হবে। দেখেন এখান থেকে 35,000 টাকা কমতেছে বাড়তেছে, সেম এখানেও 35,000 টাকা বাড়তেছে, এখান থেকে 48 কমতেছে, এখান থেকে 48 কমতেছে, বুঝছেন সবাই? তাহলে আমি এই জন্য এটা সবাইকে একটা টেকনিক বলি, দুই দিক বন্ধু একদিক শত্রু। এবার দেখেন স্যার, তাইলে একটা লেনদেন দুই পাশে বসলে সমান পরিবর্তন হয়, এখানে প্লাস হলে এখানেও প্লাস, এখানে মাইনাস হলে এখানেও মাইনাস, বুঝা গেছে? আর একদিকে যদি বসে তখন সেটা কি হবে, তখন সেটা হচ্ছে কি প্লাস মাইনাস হবে, বুঝা গেছে? একদিকে বসলে হয় এ পাশে আর না হলে কি এ পাশে। যেমন আমি আপনাকে একটা জাবেদা দেখাই, এই যে এটা এখানে নাই বাট আমি দেখাচ্ছি। একটু দেখেন ভালো করে, যেমন নগদে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, এটা জাবেদা বলুন তো, নগদ আসবাবপত্র ক্রয়, এটা জাবেদা কি হবে বলুন তো? এটা জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। কেমন? এটা দেখেন স্যার, তাহলে ভালো করে দেখেন, আসবাবপত্র এটাও ডেবিট সম্পদ, আবার নগদান হিসাব এটাও সম্পদ, তাহলে দুইটাই সম্পদ, দুইটাই একদিকে পরিবর্তন করবে। তাই মনে করেন যে এটা এখানকার অংশ না, বাট আমি দেখাচ্ছি। তাহলে আমরা কি লিখবো স্যার দেখেন তো, এখানে কি হবে, এই যে আসবাবপত্র 20,000 টাকা বাড়বে, কথা বুঝছেন? আবার এখানে 20,000 টাকা কি হবে, কমবে, নগদ টাকা কমবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি একটা লেনদেন সমীকরণে একদিকে বসে শুধুমাত্র, হয় সম্পত্তি পাশে অথবা দায় মালিকানা সূত্র পাশে, একদিকে বসলে একটা প্লাস হবে একটা মাইনাস হবে। সবাই কি এটা বুঝতে পারছেন? চলে গেছে? সবাই বুঝছেন ভাইয়া? তাই দুই দিকে পরিবর্তন হলে একই পরিবর্তন হবে, আর একদিকে পরিবর্তন হলে একটা প্লাস একটা মাইনাস। সবাই বুঝছেন নাকি? একটু দ্রুত স্যারকে বলুন তো, বুঝে গেছে? বুঝছেন সবাই? সব বুঝে গেছে? তাহলে এখান থেকে আমাদের একটু সবাই বলুন তো দ্রুত বুঝছেন কিনা? এখান থেকে আমাদের ম্যাথগুলো এভাবে সলভ করতে হয়। আর দেখেন এখানে আমি বেশ কিছু ম্যাথ দিলাম সেম আগের মতো, টেবুলার ছক, জাবেদা দাখিলা, প্রারম্ভিক মূলধন, সবগুলো সেম ম্যাথ স্যার, সবগুলাই যে সেম ম্যাথ। প্রারম্ভিক জাবেদা দাখিলা, টেবুলার ছক, এখানে মেইন ম্যাথ হচ্ছে এগুলো স্যার। অনেক সময় আমাদেরকে কারবারি বারটা বের করতে বলে, নগদ বারটা। কারবারি বারটা মানে কি, ক্রয় বারটা আর বিক্রয় বারটা, বুঝে গেছে? মানে আমি ক্রয় করার সময় যে বারটা হয়, বিক্রয় করার সময় যে বারটা হয়, তারপর নগদ বারটা কোনগুলো। ওকে স্যার, তাহলে আজকে একটা অধ্যায় শেষ করলাম এখানেই। আমরা হচ্ছে অবচয় চ্যাপ্টারটা পড়াচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়াবো। আজকে এইটুকুতেই, আমার একটু শরীর খারাপ লাগছে, প্লাস হচ্ছে আজকে আমরা আমাদের পেজ থেকে ক্লাসটা নিতে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অবচয় চ্যাপ্টারটা আমরা নেক্সট হচ্ছে কোনো একটা দিন মানে কোনো একটা ক্লাসে অ্যাডজাস্ট করবো, সেটা অবশ্যই অ্যানাউন্সমেন্ট করব। আজকে ক্লাস এইটুকু রইলো, আর ক্লাস নিচ্ছি না। পুরো প্রথম অধ্যায়ের বেসিক জাবেদা এবং হচ্ছে প্রথম অধ্যায়ের সবগুলো সিকিউ কীভাবে করতে হয় এগুলো দেখাই দেবে ইনশাল্লাহ। সো দেখা হবে নেক্সট ক্লাসে। সকলে হচ্ছে আপ টু ডেট থাকার জন্য আমাদের পড়ালেখা পেজে হচ্ছে অবশ্যই চোখ রাখবেন ইনশাল্লাহ। এগুলোর বাইরে হচ্ছে আর আসবে না, যা যা পড়াচ্ছি এগুলোর বাইরে আর আসবে না, কেমন? সকলে অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।